শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না 5 বাংলাদেশির। নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড কাড়ল তাদের প্রাণ। দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়রা নিহতদের মধ্যে 8 বাংলাদেশি রয়েছে বলে জানালেও এখন পর্যন্ত 6 বাংলাদেশির পরিচয় মিলেছে। বাকিদের মধ্যে 2 জন ভারতীয়, হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যেও 6 জন বাংলাদেশি। এত প্রাণহানির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছে রাজ্য সরকার। দূতাবাস কর্মকর্তাদের কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই বাংলাদেশি নারী। কলকাতার হোটেল শিখাইনের অগ্নিকাণ্ড থেকে কোনো রকমে বেঁচে ফেরাদের একজন তিনি। বর্ণনা করছিলেন ঘটনার ভয়াবহতা। ওদেরকে ডেকে উঠাইছি, ভাই তোমরা উঠো, এখানে তো আগুন লাগছে, সবাই আমরা তো বাঁচতে পারতেছি না, তো আমার ছেলেটাকে বাঁচাও, আমার খালাটাকে বাঁচাও, মানে এভাবে চিৎকার পাচ্ছি। তখন ওই ফায়ার সার্ভিসের লোকেরা শুনতে পাচ্ছে, ওখানে বসা ছিল, তো ওনারা যদি না আসতো আমরা ওখান থেকে বেরোতে পারতাম না। নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত 2টা থেকে 2:45টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হোটেল শিখাইনের কয়েকটি রুম। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় 9 জনের। প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছিল নিহতদের মধ্যে 8 জনই বাংলাদেশি, তবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 5 বাংলাদেশির পরিচয়। এছাড়াও এই অগ্নিকাণ্ডে সাতক্ষীরার আরও 1 বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকিদের মধ্যে 2 জন ভারতীয় বলে দাবি স্থানীয় প্রশাসনের। নিচে অনেক চিল্লাপালা, আরেক মহিলা চিল্লাপালা করতেছে, আগুন লাগছে আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতর থেকে অনেক চিল্লাপালা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, জানালা করে দেখে নিচে থেকে এই হোটেলেই ছিলেন। এই হোটেলেই ছিলেন। তারা বললো হ্যাঁ, একজন বাচ্চা এবং 2 জন নারী মহিলা, তারা হচ্ছে ইনস্ট্যান্ট ডেট হয়েছে। যদি স্পেস ওপেন থাকতো তাহলে এত কারণ হওয়া যেত, লোক তো বের হতে পারতো এখান থেকে। ঘন ধোয়ার কারণে হোটেলের ভেতর আটকা পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 तो होटल चल रहे, छोटा छोटा रूम्स 10 तो रूम, ये सो नहीं चल सकता है। মর্মান্তিক এই দুর্ঘটনায় সামনে এসেছে আরও কিছু প্রশ্ন। হোটেলটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল, সরু সিঁড়ি, জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটাই হয়ে রয়েছে সারা কলকাতা শহরে এবং শহরতলিতে, যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। এরকম একটা ঘটনা কলকাতায় ঘটলো, তার আগে তারাপীঠে ঘটলো, কিছুদিন আগে দিল্লিতে এরকম একটা হোটেলেই একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হলো জুন মাসে। আর বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিদেশি যারা, তাদের মৃত্যু হয়েছে। এটা আরো দুঃখের, অত্যন্ত দুঃখের। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, অগ্নি নিরাপত্তা বিধি কতটা মানা হয়, এসব প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারীরা। এখনও পলাতক আছেন হোটেল মালিক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশির মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। চিকিৎসার জন্য পরিবার সমেত গিয়েছিলেন কলকাতায়, সেখানেই আগুনে পুড়ে প্রাণ হারান দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী। দেবাশিস আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকাবহ পরিবেশ। এছাড়া নিহত আহমেদ বাবু সাভারের এবং আলিমুজ্জামান সাজু সাতক্ষীরার বাসিন্দা। উন্নত চিকিৎসা শেষে কথা ছিল আজকে দেশে ফেরার, অথচ খবর এলো আগুনে পুড়ে মৃত্যু হয়েছে পরিবারের 4 জনেরই। কলকাতায় আগুনে পুড়ে প্রাণ হারানো বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশে। এদের মধ্যে 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল 9 ও আজকের পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম আলী।
স্বজনরা জানান ৩ আগস্ট চিকিৎসার জন্য ছেলে, শ্বশুর ও স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরু যান দেবাশিস। চিকিৎসা নিয়ে গতকাল ভোরে কলকাতায় শিখাইন হোটেলে ওঠেন তারা। আজকের ফ্লাইটে ফেরার কথাও ছিল তাদের, তবে জীবিত আর ফেরা হলো না কারোরই। ব্যাগ গুছাই বলতেছে মা সব কিনেছি, এবার এখন কালকে সকালে ভোরে চলে যাব। আমি মনে করছি আসতেছে। ওর ছেলেকে, ওর বউকে, ওর ছেলেকে দুইজনকে ডাক্তার দেখাতে গিয়েছিল, ও দেখেছে ডাক্তার, ও দেখানো হয়েছে ডাক্তার। বাড়িতে বাবা মায়ের কাছে মেয়ে পাখিকে রেখে গিয়েছিলেন দেবাশিস। ছোট্ট পাখি শুধু ক্ষণ গুনছে কখন বাবা মা ফিরবে। দেবাশিসের সহকর্মীরাও তাকে হারানোর শোক সইতে পারছেন না। কেউ স্তব্ধ হয়ে দেখছেন তার ছবি, কেউ ভেঙে পড়েছেন কান্নায়। ওদের সাথে আমার ব্যাঙ্গালোরে দেখা হয়েছে, কলকাতায় আমার দেখা হয় নাই, কারণ কি আমি 2 দিন আগে আসছি, ওরা 2 দিন পরে কলকাতায় আসছে। ভুলে গেল আসিফ, তোমার কাছে চ্যানেল 9 লোগোটা দিয়ে গেলাম। তুমি যে নিউজ হয় সব নিউজ ধরে ধরে অফিসে পাঠাবা, তোমার নম্বর অফিসে দিয়ে দিছি, তোমাকে ফোন দিবে নে। আমি আজকে কি নিউজ পাঠাবো, আমার দাদা আছে আর নাই। এদিকে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবু সাভার আমিনবাজারের বাসিন্দা। কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য চালু করা হয়েছে সার্বক্ষণিক হটলাইন নম্বর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত শনাক্ত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বলেন, নিহতের পরিবার চাইলে খরচ বহন করবে সরকার। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটি করছে। রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত না হলেও এবারের নির্বাচনে ইসি কোনো ঘাটতি রাখবে না বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচনটি হাই প্রোফাইল বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন তিনি, আলোচনা করেন বিভিন্ন আইনি দিক নিয়েও। সিইসি জানান, নির্বাচনী কর্তার উপস্থিতিতে জাতীয় সংসদের ভেতর কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে, এমন মন্তব্যও করেন নাসির উদ্দিন। লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে। প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, প্রেসিডেন্ট, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। রাষ্ট্রপতি ভোটের মধ্য দিয়ে ইতিহাসের মাহেন্দ্রক্ষণ ও গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে সংসদীয় কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। চিফ হুইপ জানান, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 5টা থেকে গণনা শুরু হবে। ভোট গ্রহণ লাইভ সম্প্রচার হবে। 21 আগস্ট সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় উঠেছে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ। ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করা হয়েছিল। সেই অর্থ না দেয়ায় শান্তিনগরে তার উপর চালানো হয় হামলা। এখনও থামেনি হুমকি ধমকি। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। 17 আগস্ট রোগী দেখেই বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। রাত 10:30 নাগাদ শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার উপর চড়াও হয় সন্ত্রাসীরা। এর আগে 6 আগস্ট মোবাইলে তার কাছে $15,000 চাঁদা দাবি করা হয়। 15 আগস্ট পর্যন্ত দেয় আলটিমেটাম, যার 2 দিন পেরোতেই ঘটল হামলা। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার জোরালো দাবি তুলেছে ড্যাব সহ চিকিৎসক সমাজ। এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জীবন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমাদের সমস্যা কি কি, আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে তুই অমুকের বোনডে ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কিছু কার বোন, সেই রুগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে দরজা খোলা আগে, দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি, তারপর দরজা ড্রাইভার খুলে দিল, খুলে দেওয়ার পর তারা মাস শুরু করল। রাজধানী সহ আশপাশের জেলায় গ্যাস সংকটে ভোগান্তি কাটেনি। সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়ায় 2 দিন ধরে নরসিংদীতে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে সরবরাহ বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে গ্রাহকরা। গ্যাস সংকটে থমকে গেছে শিল্পের চাকা। নরসিংদীতে অচল শত শত কারখানা। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোড়াশাল পলাশ সার কারখানা চালু রাখতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়া হচ্ছে, ফলে গ্যাস মিলছে না আবাসিক ও বাণিজ্যিক সংযোগে। এমনিতেই মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে জেলার অনেক কারখানা বন্ধ হয়ে আছে। এর উপর সোমবার দুপুর থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। জীবিকা নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকরা। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্পাঞ্চলেও কাঙ্ক্ষিত গ্যাসের চাপ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। চট্টগ্রামেও ভোগান্তিতে আছেন গ্রাহকরা। কালকা বিকাল 5টা বাজে আসছি, এখনো আমরা গ্যাস পাম্পে আমরা যেতে পারতেছি না। আমরা শুধু গ্যাসের জন্য আমরা হাহাকার করতেছি। কামাই করলে নিয়ে বউ বাচ্চারা খাওয়ামু না, খাওয়ামু কইতে আমরা কিভাবে রান্না করে খাই, সরকার যদি আমগুলো কথাটা না বুঝে না শুনে, তা আমরা কি কত কষ্ট করতেছি গ্যাসের জন্য। এদিকে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে নতুন করে আবারও এলএনজি সংকটের সংখ্যা বেড়েছে। এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় টানা 25 দিনের তীব্র গ্যাস সংকটের পর গত শনিবার এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু করা হয়েছিল। তবে নতুন কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গত 3 দিন ধরেই সরবরাহ কমছিল। বুধবার বেলা 3টায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পেট্রোবাংলা ও আরপিজিসিএল সূত্র বলছে, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কম দামে এলএনজি কিনতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা কার্গোগুলো না আসায় সংকট বেড়েছে। এক্সিলারেটের জন্য কার্গো 23 থেকে 24 আগস্ট আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। ফলে আগামী কয়েকদিন এক্সিলারেট বন্ধ থাকবে এবং গ্যাসের সংকট বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 8.5 ঘন্টা পর সচল হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। সন্ধ্যা 7:30টার দিকে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে সকাল 11টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। পরে কাজ শুরু করেন বাংলাদেশি প্রকৌশলীরা। সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটে 600 মেগাওয়াট করে মোট 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। দেশের জরুরি প্রয়োজন বিবেচনায় স্পট মার্কেট থেকে 14 কার্গো এলএনজি কিনবে সরকার। এই জ্বালানি আসবে বিভিন্ন দেশের 7টি প্রতিষ্ঠান থেকে। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে এনইসি সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর বাইরেও বৈঠকে আরো 3টি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে G2G চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আনার উদ্যোগে সবুজ সংকট পেয়েছে। এজন্য চুক্তি সই করবে দেশটির ফ্ল্যাটি গ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC। অন্যদিকে ঘোড়াশালে পলাশ সার কারখানার রক্ষণাবেক্ষণে জাপানি প্রতিষ্ঠানকে 1 বছরের জন্য টেকনিক্যাল সার্ভিস দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে পারচেজ কমিটির মিটিংয়ে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং থেকে 1 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পায়। জ্বালানি তেলের মজুদ 1.5 মাস থেকে বাড়িয়ে 3 মাসে নিতে চায় সরকার। সেজন্য আসছে নতুন প্রকল্প। পর্যায়ক্রমে এটিকে 6 মাসে নেওয়া হবে, কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার বিকেলে একনেক সভা শেষে ব্রিফ করেন তিনি। জানান, শুধু জ্বালানি আমদানি করলেই সংকট মিটবে না, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণেও সময় দিতে হবে। তবে আপাতত সংকট সমাধানে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাড়তি এলএনজি আনার চেষ্টা চলছে। যদিও চাহিদা অনুযায়ী ভাসমান টার্মিনাল এখনো প্রস্তুত নয়। ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, একনেকে জ্বালানি তেলের সংকট, ট্যাঙ্কার কেনার প্রস্তাব উঠলেও তা বাতিল হয়। একনেকে সবশেষ প্রধানমন্ত্রী চীন সফরে 4টি জাহাজ কেনার ব্যাপারে সমঝোতার কথা জানানো হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের একই ধাঁচের প্রকল্প আনা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গুচ্ছ হিসেবে সব উদ্যোগকে এক করার চেষ্টা চলছে।
এ সময় সরকারের নতুন 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পর্কে জানায় সাধারণ অর্থনীতি বিভাগ। সাম্প্রতিক যে সংকটটা সৃষ্টি হয়েছিল এটা কতগুলো বয়লারের ত্রুটির কারণে, সেগুলো ইতিমধ্যেই মেরামত সম্পন্ন হয়েছে এবং আমরা পরিস্থিতি এখানে মোটামুটিভাবে একটা সহনীয় জায়গায় চলে আসছে, যেটাতে আমরা আগে 1 মাস আগেও ছিলাম। আমাদের যে আপৎকালীন মজুদ সেটা 1.5 মাস ছিল তেলের মতো, সেটাকে 3 মাসে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে। হাম নিয়ে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায়। হামে আক্রান্ত 354 শিশুর ওপর চালানো গবেষণার রিপোর্টে দেখা যায় এদের 43%-ই বয়স 3 থেকে 9 মাস। আক্রান্ত শিশুদের 38%ই জন্মের প্রথম 6 মাস মায়ের দুধ পায়নি। মারা যাওয়া শিশুদের 82%ই পরিপূর্ণ বুকের দুধ থেকে বঞ্চিত ছিল। এছাড়া আক্রান্ত 65% শিশুই অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশ শিশু হাসপাতাল রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, টিকা না দেওয়ার সামান্য ভুলেই দেশ সংকটে পড়ে গেছে। শিশুদের জীবন বাঁচাতে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। 15 মার্চের পর থেকে গত 156 দিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 918 জনের। প্রতিদিন গড়ে প্রায় 6 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে হাম। বিশেষজ্ঞদের মতে সংকট কাটিয়ে উঠতে টিকাদান সম্প্রসারণ এবং মা ও শিশুদের পুষ্টির দিকে বিশেষভাবে নজর দিতে হবে। অনেক বাচ্চা আমরা দেখেছি যে 80% বাচ্চা ছিল ভ্যাকসিনেটেড না। তাহলে এই শিশুগুলি কেন ভ্যাকসিনেশন মিস করলো? 6 এবং 9 মাসে আমরা কোনো অ্যান্টিবডি পাই নাই। দ্যাট মিনস আপ টু 9 months they are not protected by any antibody that means passively acquired from the mother. এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকে এই মিজলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। খুঁটিনাটি কিছু সমস্যা থাকলেও পিঙ্ক বাস সার্ভিসে মোটামুটি সন্তুষ্ট নারীরা। নিজেদের জন্য বিশেষায়িত বাস নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোল নিয়েও তেমন বিচলিত নন তারা। নারীদের আশা তাদের নিরাপদ আর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সহায়তার হাত বাড়িয়ে দেবেন পুরুষরা। চালকদের প্রশিক্ষণ আর যাত্রার সময় কমিয়ে আনার দিকে নজর দেবে কর্তৃপক্ষ। বুধবার সকালে সরেজমিনে দেখা যায় মোহাম্মদপুর বাস ডিপোতে বিভিন্ন বয়সী নারীরা নতুন সার্ভিস দোতলা পিঙ্ক বাসে নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন। যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরাও আছে পিঙ্ক বাসগুলোতে। খুঁটিনাটি সমস্যা কাটিয়ে উঠবে এই সার্ভিস। আর সোশ্যাল মিডিয়া ট্রল না করেও পুরুষরাও এগিয়ে আসবেন নারীরা নিরাপদ যাত্রা নিশ্চিতে, এমন প্রত্যাশা সবার। পিঙ্ক বাসের বিকেলের সার্ভিস শুরু বিকেল 5:20। কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে চান দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত কমিশনাররা। সংস্থার চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবেন তারা। নতুন কমিশনে যোগদানের মধ্য দিয়ে 170 দিনের নেতৃত্ব শূন্যতা কাটল দুদকে। বুধবার সকালে সেগুনবাগিচার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে যোগ দেন নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান এবং 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া। গত 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। এরপর কেটে গেছে 170 দিন। নতুন কমিশনের যোগদানের মধ্য দিয়ে অবসান হলো সেই দীর্ঘ শূন্যতার। দায়িত্ব নিয়েই কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন কমিশনের সদস্যরা। জানান, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য। আমরা কাজ শুরু করেছি মানুষের প্রত্যাশার মতন করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজে করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। আমাদের কাজ করা শুরু করে দেন, ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো 3 জনকে কুপিয়ে আহত করা হয়। বুধবার সন্ধ্যায় নগরীর লবণচড়া এলাকার 80 বিঘায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হঠাৎই মঞ্জুরুলকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এছাড়া 3 জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। উদ্ধার করে খুলনা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। লবণচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হতো। প্রাথমিক ধারণা, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। প্রকৃত কারণ জানতে ও জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এদিকে বুধবার রাতে 9:30টার দিকে একই এলাকা থেকে নাজমুল ইসলাম নামে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওরা বল খেতে হলো আর ও গিয়ে এসে ওরা ওই অস্ত্রপাতি দিয়েই দৌড়ি চলে আইছে ভয়তে আসে দোকানের পাশে দাঁড়াই ওরা কথা কতগুলো যে এই ঘটনা এর ভিতরে ওরা এই সাইডে এসে এমনি মানে গতি না গতি এসে গুলি আর কোপ। আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতায় বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজকে পরাজিত করে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ। 4 দিনের এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এবারের আসরে বিমান বাহিনী পরিচালিত বাংলাদেশের 10টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় 300 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ বার কাউন্সিল ঢাকায় ঢাকা ব্যাংক পিএলসির 39তম উপশাখা বার কাউন্সিল উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। নবনির্মিত বার কাউন্সিল উপশাখা থেকে গ্রাহকরা ইউটিলিটি বিল পরিশোধ, নিজস্ব হিসাব থেকে অন্য হিসাব ও অন্যান্য ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর সহ ঢাকা ব্যাংকের অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, ঢাকা ব্যাংকের ট্রান্সফর্মিং টুগেদার দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকটি উদ্ভাবন, গ্রাহক সম্পর্কের উন্নয়ন এবং গ্রাহক ও পেশাজীবীদের জন্য আরও বেশি মূল্য তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।